চরণাশ্রিত হয়ে ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বসাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূত সনাতনী গুণাশ্রয়ে নারায়ণী নমস্তুতে শরণাগতি পরিত্রাণপরায়ণে সর্বসার্বে হরে দেবী নারায়ণী উপস্থিত শ্রোতা ও দর্শক মণ্ডলীর আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে যাচ্ছি 1421 বঙ্গাব্দে এক রহস্যধর্মী যাত্রা পালা। বাবু গো, আমি নরকুণ্ডের নায়িকা। নাট্য রচনা ও নির্দেশনা ত্রিদীপ পাল, সম্পাদনায় পার্থ দাস, সহ সম্পাদনা বিদ্যুৎ মণ্ডল ও তুহিন ব্যানার্জি, সহ নির্দেশনায় দেবদাস ঘোষ, বিশ্বজিৎ ঘোষ, বিশেষ উপদেষ্টা দুঃশাসন ঘোষ ও অসীম পাল, রূপ ও আলোকসজ্জা কল্পনা সাজঘর কাটোয়া, ব্যবস্থাপনায় দীপলুন নেতাজি সংঘ, বিশেষ বিশেষ চরিত্রে রূপদান করছেন রাজীব, কেশব ঘোষ, প্রদীপ, দেবাশিস ব্যানার্জি, রাজা, লালটু রায়, বাদশা, নীল ব্যানার্জি, বঙ্গবন্ধু, অসীম পাল, সঞ্জু, দেবদাস ঘোষ, পরমেশ, বিশ্বদীপ ঘোষ, রাধাকৃষ্ণ, মলয় হাটুই, ঝুনঝুনমালা, বিদ্যুৎ মণ্ডল, রমেশ, ভক্তি ঘোষ, আসমান, মনোজিৎ পাল, রাজু, পার্থ দাস, মদন গুপ্ত, দুঃশাসন ঘোষ, নবাব, ত্রিদীপ পাল। শুরু হচ্ছে সৃষ্টি নাট্যগোষ্ঠীর সামাজিক প্রয়াস সম্প্রয়াস প্রবেশিত আজকের যাত্রাপালা। আমি সব পেয়েও সবে হারিয়েও নই নিঃস্ব, নই একা। মেকি সভ্যতার সমাজে বাবু গো, আমি নরকুণ্ডের নায়িকা। कपालिनी दुर्गा शिवे समधात्री स्वाहा साधनक नमस्तुते। ओम काली काली महाकाली काली के कर परमेश्वरी सर्वानंदो करो देवी नारायणी नमस्तुते। সকলের ভোগ করার অধিকার থাকলে এই ষষ্ঠ শিষ্ট সমাজে সকলের বেঁচে থাকার অধিকার নেই। না না না, ওসব কথা ভেবে আমার কাজ নেই। মা একটু পরেই ঠাকুর ঘরে যাবে, আমি আর দেরি না করে ফুলগুলো তুলে নিই। একটু পরেই মা ঠাকুর ঘরে গিয়ে মঙ্গল দীপ জ্বালিয়ে ভক্তি ভরে ঠাকুরকে প্রণাম করবে আর আর ঠাকুরকে ডেকে ডেকে বলবে, মঙ্গল দীপ জ্বেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল
সেক্সি ফিগার মাইরি। যেমন সেক্সি ফিগার তেমনি শালির গানের গলা। কি চাই? একটু গানটা শোনাও না মাইরি। একটু মিষ্টি করে নাচ দেখাতে। কি চাই তোমাদের এখানে? গান গাওতে। একটু নাচ দেখতে। কে কে তোমরা? কেন এসেছো তোমরা এখানে? বলো, কিসের জন্য তোমরা এখানে এসেছো? কি চাই তোমাদের এখানে? আরে তুমি রম্ভা, মেনকা, উর্বশী। উর্বশী। তার মানে খবরদার, খবরদার বলছি, একটাও বাজে কথা বলবে না। আমরা তোমাকে তুলে নিয়ে যেতে এসেছি। আমার গুরু থাকে না, সেখানে তুমি গান করবে। আর একটু না তাহলে একটু এই কোমর তুলিয়ে এইভাবে না ডান্স করবে। এই বাচ্চা গান চালাও তো। अरे बाबूजी, बाबूजी जरा धीरे चलो। চুপ করো। কি ভেবেছো তোমরা? কেন তোমরা এখানে এসেছো? কি চাই তোমাদের এখানে? যাও, চলে যাও এখান থেকে বলছি, চলে যাও। তোমাকে নিয়ে একটু রস করতে এসছি। তোমার রসের সাগরে না। সাঁতার কাটবো। খবরদার, খবরদার বলছি, কাছে আসবে না, তাহলে কিন্তু আমি চিৎকার করবো। চিৎকার করে লাভ হবে না সুন্দরী। কেউ তোমাকে এখানে বাঁচাতে আসবে না। খবরদার আমার কাছে আসবে না, খবরদার আসবে না, তাহলে কিন্তু কেউ এগিয়ে আসবে না সেদিন। তোরা ছাড়া অন্য কোনো জীব জীবিত থাকবে না এই পৃথিবীতে। তোদের মতো মহামানবকে ধ্বংস করবার বুদ্ধিমান মানব। দানব! এই বাসা শালার মুখটা না শালা পুরো ফ্র্যাকচার করে দেয়। মালটাকে ঠুকে দে। এই শালা ঠুকে কেন মাওকে শালা না চিনতে পারে। আমার মাকে চেনানোর আগে তোদের এই দুজনাকেই বাস্তব পৃথিবীটা আমি ভালো করে চিনে দিয়ে দেবো। আয়, এগিয়ে আয়। দেখি তার মায়ের দুধের কতটা জোর। এই বাসা! ওরা ওরা আর আপনার পেছনে কোনোদিনই লাগবে না। এ কি, আপনার যে কপাল ফেটে রক্ত ঝরছে। ও কিছু না, আসলে মারামারি করার অভ্যেস নেই তো, তাই একটু। আসলে আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি মারপিটে একেবারে দক্ষ। এই সময় যদি আপনি না আসতেন তাহলে যে আমার কি হতো ভাবতেই আমার ভয় লাগছে। থাক, থাক, আর ধন্যবাদ জানাবার দরকার নেই। আমার নাম রাজীব ঘোষ। এবার আপনি বলুন তো আপনার নাম কি, আপনি কোথায় থাকেন, আমি আর বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার মা আর আমি, আর তাছাড়া আমাদের আর কেউ নেই। আর আমার নাম হচ্ছে শ্যামলী। শুধুই শ্যামলী, কোনো পদবি নেই? না, আমার কোনো পিতৃ পরিচয় নেই। তার মানে আপনি পিতৃ পরিচয়হীন। হ্যাঁ, পরিচয় নেই। আমার শুধু মাই আছে। তাহলে কিন্তু তো আপনার মা কোথায় থাকেন? আমার মা, চলুন আমার মা কোথায় থাকে আপনাকে দেখিয়ে দিচ্ছি।
আমার সমস্ত শান্তিটুকু অশান্তির আগুনে জ্বালিয়ে দিয়ে চলে গেল। বলো না ঠাকুর, আমি এখন কি করব তুমি বলে দাও, আমাকে আমার পথ বলে দাও ঠাকুর, পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে মাগো সান্ত্বনা পায় প্রাণ, দাও বলে দাও মা, দাও বলে দাও, পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে মাগো সান্ত্বনা পায় প্রাণ, দাও বলে দাও মা, দাও বলে পাথরে ঠাকুর কথা বলে না বোন, মানুষ বোকা, তাই ফালতু ফালতু ঠাকুর ঠাকুর করে চিৎকার করে। আপনি ঠিক বলেছেন, মানুষ বোকা না হলে মানুষ মানুষকে বিশ্বাস কি করে করে? এই কথাটা তুমি ভুল বললে বোন, কারণ মানুষ তো মানুষকে বিশ্বাস করবেই। ওই যে কথাই আছে না, মানুষ মানুষের জন্যে। কিন্তু আমি যে বিশ্বাস করে, তুমি বিশ্বাস করে ঠকেছ তাই তো? তাহলে তুমি কোনো মানুষকে বিশ্বাস করোনি, কোনো অমানুষকে মানুষ ভেবে ভুল করে বিশ্বাস করে। আপনি সত্যি কথাই বলেছেন। কিন্তু কিন্তু তুমি কাঁদছিলে কেন বোন? বলতে পারবো না, আমি যে কেন কাঁদছি সেটা আমি বলতে পারবো না। এই মরেছে, কাউকে বলতে পারবো না। তুমি যদি আমাকে না বলো তাহলে আমি বুঝবো কি করে? আর তাছাড়া তোমাকে তো সারা জীবনই কাঁদতে হবে। আরে মনে করো না, তুমি আমার বোনের মতো। আমি একজনকে ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসত। এ তো খুব ভালো কথা, ভালোবেসেছো, তাকে বিয়ে করে ফেলো। সে আমাকে বিয়ে করতে পারবে না, কারণ এই একটা মহা সমস্যা আজকালকার ছেলেদের, ভালোবাসবে অথচ বিয়ে করতে পারবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি বিয়ে না করে তাহলে তুমি এক কাজ করো, তুমি তাকে ভুলেই যাও। কেমন করে ভুলে যাব? কারণ আমি যে তার সন্তানের মা হতে চলেছে। কি বলছো তুমি? আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় নেই। দেখো আমার কথা শোনো, আমার কথা শোনো। আত্মহত্যা করবে কেন? আত্মহত্যা করা মহাপাপ। এই মুহূর্তে আমি সমাজে কেমন করে দাঁড়াবো দাদা? সবাই আমাকে ছি ছি করবে, আমাকে সবাই ছি ছি করবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি একটু শান্ত হও। তুমি এক কাজ করো, তুমি আমার সঙ্গে চলো, আমার বাড়িতে চলো। আপনার সঙ্গে? আপনার বাড়িতে? হ্যাঁ আমার বাড়িতে। কিন্তু কেন? আমার বাড়িতে তুমি আমার বোনের মতো থাকবে। বোনের মতো? আরে কিন্তু কি আছে? আরে বাবা, এই কিন্তু কথাটা খুব খারাপ কথা বল। দেখো এখনো এই যুগে কিছু সৎ নিষ্ঠাবান মানুষ আছে বলেই এখনো সূর্য ওঠে, চন্দ্র ওঠে, এখনো পাখিরা কলতান করে, নদীরা প্রবাহিত হয়। তাই কোনো রকম চিন্তা কিন্তু বাদ দিয়ে তুমি আমার হাত ধরে আমার বাড়িতে চলো বোন। আমি আপনার বাড়িতেই যাব, কারণ আমি যদি আত্মহত্যা করি আমার সন্তান পৃথিবীর আলো দেখতে পারবে না। কি দোষ করেছে আমার সন্তান? তাই আমার সন্তানকে, আমার ভালোবাসার ফসলকে আমি বাঁচিয়ে রেখে আজীবন আমি আমার ভালোবাসার পূজা করে যাব। আজীবন আমি আমার ভালোবাসার পূজা করে যাব। गुरु की पाही के बोला, 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 गुरु की पाही के बोला।
করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপেশ কবিকা কান্তরা সাকান্ত নমস্তে জবাৎসবং শঙ্কর অত্তারি সর্বপাপং প্রত্যৈ শ্রীদিবা ওরে ও কৃষ্ণ হতচ্ছাড়াটা যায় এই গণিকালয়ের পবিত্রতা বোধহয় আর বোঝায় থাকে না গো। কেষ্টরে শালা আগে আমায় ডাকছেন বাবু, আমায় ডাকছেন বাবু? আমি তোকে ডাকছি না সকালবেলায় কাকবকিলকে ডাকছি রে হতচ্ছাড়া? আমি সব সময় এত রেগে যান কেন বলুন তো? ও এতদিন আমার কাছে কাছে আছো, জানো না আমার রবিবারের জন্মবার? আমার রবিবারের জন্মবার। ও ডাক পুরুষের কথাই আছে না, রবিবারে যার জন্ম হয় তার নাকি রাগটা একটু বেশি হয়। তাই বারটাকে একটু সম্মান দেওয়ার জন্য মাঝে মাঝে আমি রেগে যাই। আগে তাই বলুন, আমি ভাবলাম যে আমি সত্যি সত্যি রেগে গেছি। এই বাবু আপনি যে বললেন মাঝে মধ্যে তা আমি তো দেখছি আপনি সব সময় রেগে যান। তোকে যা বলছি কান খোল করে শোন। হ্যাঁ বলুন বাবু বলুন। বলুন বাবু বলুন। আপনি যে বললেন যা বলছি তাই শোন। মনে পড়েছে, এই এক সপ্তাহ হয়ে গেল তোকে আমি একটা ফিটকিরির ব্যবস্থা করতে বলেছিলাম। ফিটকিরি? সে আবার কি? ফিটকিরি সে আবার কি জানো না? দাড়ি কাটার পর দাদারা আমার বুলিয়ে দিলি ঠান্ডা হয়ে যায় না গো। আরে পরমেশ, আগে তাই বলুন। তার মানে মেয়ে ছেলে। এই তো মানে আপনার ব্যবসার কথা মনে করে। তার মানে মানে আরে মানে কাছে এসো বলি, একটা নতুন চিড়িয়া জোগাড় করেছি। না 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 না, ওটি হবে না পরমেশ, আজ থেকেও কাজে লাগতে পারবে না, কারণ ওর পেটে এখন বাচ্চা আছে তো। পেটে বাচ্চা? তার মানে একেবারে দেখটা। আরে মশাই, আমি যত মাল আনেন একটু কিছু খুঁত থাকবে। আরে না যাবে, আর কোনো খুঁত থাকবে না। এবার থেকে যত মাল আনবো সব নিখুঁত মাল, কারণ এবার থেকে আমি ওই গরিব দরদি রাজনৈতিক দলের নাম লিখিয়ে ফেলেছি। এই তো এবার যত মাল নিয়ে আসবো সব অভাবের তাড়নায় তারা অভাবে পড়বে, আর তারা ছুটে এসে আমার গেজে যাওয়া তারিরে ভাঁড়ে পড়বে, আর আমি ভাঁড় সমেত তোমার কাছে এসে অপুরি করে দেব। তাহলে তো আপনি নেতা হয়ে গেছেন। নেতা হয়ে গেছি, শুধু নেতা নয়, এমএলএ, এমপি, পুলিশ, প্রশাসন সব সাল আমার হাতের মুঠোর মধ্যে থাকবে।
আর আমি যা বলবো তাই হবে। আর তুমি তখন তোমার কাজ নির্বিঘ্নে করে যাবে। এই না হলে বন্ধু মালটাকে নিয়ে এসো না, আমার আর দশ হয়েছে। হ্যাঁ নিয়ে আসছি। হ্যাঁ আপনারা একটু কথা বলুন, আমি ততক্ষণ আপনাদের জন্য একটু ব্যবস্থা করি। মানে চা শিউলি, হ্যাঁ ভেতরে এসো। শোনো, তুমি এনাকে নমস্কার করো, ইনি আমার বন্ধু, ইনিই তোমার কাজের ব্যবস্থা করে দেবেন। আচ্ছা, আমার দিকে উনি অমন করে তাকিয়ে আছেন। না না, তোমার কোনো ভয় নেই শিউলি, উনি খুব ভালো লোক, উনি তোমার কোনো ক্ষতি করবে না। হ্যাঁ, যা করবে তোমার ভালোর জন্যই করবে। আমাকে কোথায় নিয়ে এসছেন? এখানে তুমি পরম সুখে থাকবে, মানে যতদিন তোমার বাচ্চা না হয় ততদিন তোমার কোনো কাজ নেই। তুমি খাবে, ঘুমাবে আর বিশ্রাম করবে, আর মাঝে মাঝে তোমার ওই রূপ চর্চাটা করবে, কারণ শেষ পর্যন্ত যেন তোমার রূপের ভাটা না পড়ে। আমি তো এখানে থাকবো না। থাকবে না তো যাবে কোথায়? তাহলে অবৈধ সন্তানটা নিয়ে কোন চুলেই গিয়ে দাঁড়ালে? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? কেন, তোমার ভালোর জন্য। শোনো, তোমার মধ্যে যে মধুটুকু আছে সকলের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য। না নয় সুন্দরী, বলো হ্যাঁ। তোমাকে হ্যাঁ করবার জন্য তো এখানে আমি নিয়ে এসেছি। আমার এত ওরা সর্বনাশ করবেন না। বলে কি সর্বনাশ? আরে না না, আমি তোমার কোনো সর্বনাশ করবো না, আমি তোমার ভালোই তো চাই। ভালো যাবে কোথায় এখান থেকে? একবার যখন তুমি আমার খুনসি জালে ধরা পড়েছো, এখান থেকে পালাবার কোনো রাস্তা নেই। তাছাড়া তুমি যদি আত্মহত্যা করো তাহলে তোমার এই পেটের ফসলেরই কি হবে? সে তো অকালেই ঝরে যাবে। আমার ভালোবাসার ফসলকে আমি কিছুতেই অকালে ঝরে যেতে দেবো না। আমার ভালোবাসার ফসলকে আমি সযত্নে বাঁচিয়ে রাখবো, তাকে আমি বড় করবো। আমার ভালোবাসার স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য বর্তমানে পশ্চিমবাংলার সভ্যতার কাছে আমার সতীত্বকে বিসর্জন দিয়ে আজ থেকে আমি হয়ে গেলাম গণিকা। বিধি রে,
আর এখানে আমি ধীরে ধীরে বড় হয়ে উঠি। এখন এখানে পড়ে আছেন কেন? তা আমি জানি না, আমি আপনাকে সে কথা বলতে পারবো না। কেন বলতে পারবেন না? আমি তো আপনার বন্ধুর মতো। ওই বঙ্গবন্ধু আর পরমেশ আমাকে ওদের হাতের খেলার পুতুল বানিয়ে রেখেছে। ওদের কাজে আমাকে ব্যবহার করে। ওদের কি কাজ জানি না, তবে বাইরে থেকে যেসব লোক আসে তাদের মনোরঞ্জন করতে হয় আমাকে। আমরা তোকে খুঁজে খুঁজে হয়রান। কেন? আচ্ছা, এখন আমি আসি, ঠিক আছে? আপনার সঙ্গে একদিন জমিয়ে গল্প করা যাবে। নমস্কার। যাক, এতদিন পরে তাহলে খুঁজে পেয়েছিস। কি? ওই যে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, জীবনের চারিদিকে সমুদ্র শোভে। আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আমি কিন্তু তা নই। ও, তা নয়। তার মানে তুমি আমাদের কাছে লুকাতে চাইছো বন্ধু? কি? বল। কিন্তু তুমি কি জানো, শাক দিয়ে কি মাছ ডাকা যায়, মাছটি নড়ে চড়ে। শাক দিয়ে কি মাছ ডাকা যায়, মাছটি নড়ে চড়ে। আবার মুখের হাসি যায়, আবার চোখের কাজল করে, আবার চোখের কাজল করে। আমি বুঝি না কি মতি গতি, আমি বুঝি না কি মতি গতি, পথের আঘাতে হাজার কলসি জল ঢাললো চট 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 করে। অনেক হয়েছে। হ্যাঁ, দাঁড়া শোন, আমি যেটা বলছিলাম, তা এখন তোদের চাকরির কি খবর সেটা আমাকে বল। চাকরি? হ্যাঁ। এই যুগে? আরে রাজীব, লেখাপড়া করলে যদি চাকরি পাওয়া যেত না, তাহলে হাজার হাজার শিক্ষিত বেকার যুবককে হাজার হাজার, কথাটা কান দিয়ে শুনে না, কান খুলে শোন, হাজার হাজার শিক্ষিত বেকার যুবককে কর্মঘটের দিন ইটের আঘাতে মাথা ফাটাতে হতো না রে। আর ভোটের দিন বুথের সামনে বোমার আঘাতে প্রাণ বিসর্জন দিতে হতো না। আর ওই পুলিশের লাঠি আর ওই কাঁদুলি গ্যাসের সহানুভূতিকে সহ্য করে সুস্থ শরীরকে অসুস্থ করতে হতো না রাজীব। তার মানে তোরা বলতে চাইছি শিক্ষার বিনিময়ে আজকের যুগে চাকরি পাওয়া যায় না বন্ধু। চাকরি পেতে গেলে নেতাদের খুশি করতে হয়, আর তাদের খুশি করার জন্যই তো তোর আমার মতো হাজার হাজার বেকার জলির পাঠার মতো তাদের মাথাটাকে ওই মিটিং মিছিলের সামনে নত করে দিতে বাধ্য। রাজু, তারপর একদিন তারা যখন ভোটে জিতে গিয়ে নেতা মন্ত্রী এমএলএ হয়ে যায়, তখন তারা আর আমাদেরকে চিনতেও পারে না। তাদের সঙ্গে দেখা করতে গেলে আমাদের পিয়নের নাম শিক্ষা লোকের হয়, আর দারোয়ান খাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। তখন কি মনে হয় জানিস? মনে হয় শয়তান বাদুর থাপ্পাবাজগুলোকে পারি না, জানিস কেন জানিস? ওই শয়তানগুলো না নিজের দোষগুলোকে চাপা দিয়ে রাখার জন্য এদেশের পুলিশ প্রশাসন আইন আদালত সমস্ত কিছুকে তারা টাকার বিনিময়ে নিজেদের মুঠোর মধ্যে করে রেখেছে। যখনই তোর আমার মতো এই নিষ্পাপ বেকার যুবকগুলো তাদের অন্যায় অত্যাচার কুকীর্তির জবাব চাইতে যাবে, তখনই তারা
নিজেদের ক্ষমতাটাকে অপব্যবহার করে আমাদেরকে মিথ্যা কেসে ফাঁসিয়ে দিয়ে উদর ঘরে চাপিয়ে রাজু! হ্যাঁ রাজীব, হ্যাঁ, তাই আমরা ঠিক করেছি চাকরির জন্য আর হন্যে হয়ে ঘুরে বেড়াবো না। শোন রাজীব, যাত্রা করবো রে, যাত্রা, কবিতার আসর বসাবো। আশা নিরাশায় দোদুল্যমান এই ছোট্ট জীবনটাকে নিয়ে যতদিন পৃথিবীতে আছি হাসি আর গানে কাটিয়ে দেবো রে রাজীব। তাহলে আসমান, তুই শোনা না একটা তোর নিজের হাতের লেখা কবিতা। রাজীব, হ্যাঁ শোনা শোনা, একটা কবিতা শোনা আসমান। তাহলে শোন তোরা, জীবনানন্দের স্বপ্ন দেখা রূপসী বাংলার রূপ লাবণ্যে ঘুম ধরা একটি কবিতা। হে কবি, তোমার স্বপ্নের রূপসী বাংলার রূপ লাবণ্যে আজ ঘুম ধরেছে। তোমার চেতনার কল্প রঙে আঘাত এনেছে আগুন। ভাব তন্ময়তার নির্মল বাতাসে এখন শুধু বারুদের গন্ধ। অনুরাগময় বেতের ফলার মতো ম্লান চোখে ক্ষুধার্ত অশ্রু। বসন্তে দিন প্রান্তে এখন আর শঙ্খ চিল নয়, শুধু আগুনের ফুলকি। শরতের ভোরের শিশিরের স্নিগ্ধতায় দুর্য আঘাতে চর্চরিত নিশার অশ্রু। বলে গন্ধ ভরা জলে অর্থ পিপাসু প্রমোটারদের প্রতিযোগিতা। জানিস আজ আর গান শালিকের মিষ্টি কণ্ঠ নয়, আজ শুধু রাজনীতি আর ভাউতাবাজির ভয়। আর সেই ভয়কে জয় করতে আমাদের সকলকে একসাথে এগিয়ে গিয়ে বলতে হবে, জাগো নওজোয়ান, জাগো নওজোয়ান, আমাদের নাম হয়ে লেখা আছে দেওয়ালের গায়ে, সত্যের জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখে জানি না সেটি আসল গবেষণা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখে জানি না সেটি আসল গবেষণা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখে যাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখে জানি না সেটি আসল গবেষণা। সামনে যা দেখে জানি না সেটি আসল গবেষণা। সামনে যা দেখে জানি না সেটি আসল গবেষণা। সত্যি মাইনি, আজকের এই সূর্যটা না শুধু মনে হচ্ছে আমাদের জন্যই উঠেছে। মাইনি বলতে পারি। তো সঞ্জুদা, তুমি একটা জোটাতে পারলে না? কি করে জোগাবো? তোমরা তো সব নিজে নিয়েই ব্যস্ত, আমার জন্য চেষ্টা করলে কোথায়? কাজ কর, আমারটাই নিয়ে নে। তোরা এমন কথা বলেই না কেন সঞ্জুদা? ডেপুটেশন ভ্যাকেন্সিতে। আর আমি কিছুদিনের জন্য না হয় এখান থেকে অন্য কোথাও চলে যাব। তাই নাকি? কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি বুঝতে পারছি, বুঝলি তো, যে আমি তোদের মধ্যে এসেছি তো, সেই জন্য তোদের ওই মূল্যবান সময়গুলো নষ্ট হচ্ছে, তাই না? ঠিক আছে, আমি নয়তো কিছুক্ষণের জন্য। আরে আমার হাতে বই নেই। হ্যাঁ, বিশেষ করে আমি পাশে থাকলে। হ্যাঁ, তাহলে এক কাজ করো, তোমরা দুজনে কিছুক্ষণ পাশাপাশি কাছাকাছি থেকে তোমরা সবাই ব্যক্তিত্ব করো, আমি নয়তো কিছুক্ষণের জন্য আত্মগোপন করছি। তুমি পাশে না থাকলে কি করে আসতো এই রোমান্টিক মুহূর্ত? আমি পাশে না থাকলেও অন্য কেউ জুটে যেত। না, সেই জোটা থেকে আমার মন ভরতো। আমি কি তোমার মনের সবটুকু ভরাতে পেরেছি? কে বললো তুমি আমার মনের সবটুকু ভরাতে পারো না? তোমার চোখ বলছে, তোমার মুখ বলছে। তাহলে এসো, আমার মনের সবটুকু ভরিয়ে নাও। আমরা দুজনকে
ছলে বলে কৌশলে টাকার সমুদ্র তৈরি করব আমি। আর সেই সমুদ্রের নীল তিমি হবে পয়সার দানব নবাব। কিন্তু রাজা বাদশা কোথায় গেল? আমরা এসে গেছি বস। ঠিক সময়ে খুঁজে পাওয়া যায় না। দারুণ একটা মালের সন্ধান পেয়েছি বস। যেমন তার সেক্সি ফিগার তেমনি শানির গানের গলা। কোন নারীর সম্পর্কে আমার সামনে দ্বিতীয়বার বাজে কথা উচ্চারণ করবি না, তাহলে ছিঁড়ে নেব। ঠিক আছে বস, ভুলে গেছে। আরে এরকম অন্যায় বস আর কোনোদিন হবে না বস। রমেশের তো আসার সময় হয়ে গেল, রমেশ তো এখনো আসছে না। মাল কোথায়? নবাবকে অবিশ্বাস, এত বড় স্পর্ধা। পুরো শালা পাচার করে দেই, যেন দ্বিতীয়বার অবিশ্বাস করার সাহস না পায়। আমি অ্যাডভান্স পাঠিয়ে দিচ্ছি, তুমি মাল দিতে বলো। তবে লেনদেনের ব্যাপারে ওই ঝুনঝুনওয়ালা আপনার সঙ্গে আলোচনায় বসতে চায়। ঠিক আছে বস। তোমার ঝুনঝুনওয়ালাকে আসতে বলো। বস আমরা পাশের ঘরে আছি, প্রয়োজন বললে আমাদেরকে ডাকবেন, শালাকে আউট করে দেবো। চলি বস। কোথায় তোমার ঝুনঝুনওয়ালা? আরে আমাকে বলবার দরকার না আছে, বলবার আগেই আমি আসিয়ে গেছি নবাব বাবু। আপনি আমাকে মাল দিতে অবিশ্বাস করেছেন। আরে আমি আপনাকে অবিশ্বাস করবে কেন? এটা আপনার সঙ্গে আমার প্রথম কারবার আছে, ইসলিয়ে একটু ঝুনঝুনি বাজিয়ে দেখে নিতে হবে না কি আপনার সঙ্গে আমার কারবার হবে কিনা। বলুন কত অ্যাডভান্স লাগবে? আরে ওই রুপিয়া দিলে হবে না, আমাকে খুশ করতে হবে। আপনাকে খুশি করতে হবে। समझते पारलेन ना। अरे আপনাদের इस बंगाल में बहुत खूबसूरत जनाना पावा जाए, वही जनाना के ঝুনঝুন মারা। জোরদার কোন নারীর সম্পর্কে আমার সামনে বাজে কথা উচ্চারণ করবে না। তোমার মুক্তার এবং চিরদিনের জন্য বন্ধ করে দেব। अरे আপনি যদি আমাকে খুশ না করেন তাহলে আমি আপনার সঙ্গে ব্যবসা করব না। আর আপনিও কোনোদিন টাকার সমুদ্র তৈরি করতে পারবেন না। হ্যাঁ, আমার টাকা চাই, টাকা, টাকা। কিন্তু আমি আপনাকে খুশি করার জন্য খুব সুন্দর মেয়ে ছেলে পাবো কোথায়? তার জন্য আপনার এই সেবক তো আছে। আপনি আমি আবার কি সেবা করবেন? আমি আপনার সেবা করব। আপনি আমাকে চেনেন তো? আমি নারী প্রধান কমিটির সভাপতি বঙ্গবন্ধু মিত্র। আমি পারি না এমন কোনো কাজ নেই। তাছাড়া আমি কি করতে পারি আর না পারি সেটা ওরা ভালো করেই জানে। তাহলে এখন আমি আসছে নবাব বাবু, নমস্তে। নমস্তে বঙ্গবন্ধু। আমি আপনাকে
খুব সুন্দর সুন্দর মেয়ে এনে আপনার কাছে পৌঁছে দেব। কিন্তু আপনি তো নারী উদ্ধার কমিটির সভাপতি হয়ে একজন নারীর আপনি কিভাবে সর্বনাশ করবেন? সর্বনাশ? আরে বাবা, সর্বনাশটা কোথায় করলাম? একটা মেয়ে বিপদে পড়েছে, তাকে আপনার কাছে এনে দেবে, তার উপকার হবে, আর আপনি সেই মেয়েটাকে দিয়ে সে ঝুনঝুনকে খুশি করবেন, তাতে সে খুশি হবে। আর এর জন্য মধ্যস্থতা করার জন্য আমি কিছু মাল্লু হাতাবো, সেটা আমার উপকার হবে। ঠিক আছে, তাই হবে। শুনুন, আপনার যা প্রফিট হবে তার 33 আমাকে দিতে হবে, কেমন? বেশ, আমি রাজি। বেশ, তাহলে আমি মেয়ে জোগাড় করে তবেই আপনাকে খবর দেব। তাহলে আসি, নমস্কার। হে, আমি কি করছি? হে, একজন নারীর আমি সর্বনাশ করব? না না না, আমার শিউলি হয়তো আত্মহত্যা করেছে, নয়তো না। আমার মনে দয়া নেই, মায়া নেই, স্নেহ নেই, প্রেম নেই, প্রীতি নেই, ভালোবাসা নেই। আমি স্নেহ, মায়া, প্রেম, প্রীতি, ভালোবাসাকে পায়ের তলায় পয়সার চাতা দিয়ে পিষে ফেলবো। আমার শুধু টাকা চাই, টাকা। কাঞ্চন বস, কি বস, আপনার চোখে জল? আমি না না, আমি কাঁদছি না। আমি কেন কাঁদবো? আমি কেন কাঁদবো? আপনার চোখে জল দেখে নেব, সামনে কোনো বড় আঘাত হয়েছে? না না না, আপনি কি বড় আঘাত পেয়েছেন? আঘাত আমি পাইনি, আঘাত আমি দিয়েছি। আমার অন্তর্ঘাত আঘাত দিয়েছে এই পশ্চিমবাংলার নারী সমাজকে। আমার অবচেতন মনের আঘাত দিয়েছে আমার হৃদয় দুর্বলের সূক্ষ্ম অনুভূতি। আমি একজনকে গুলি করে হত্যা করেছেন। কে আপনি? আমি পুলিশ অফিসার মদন গুপ্ত। আমি তোমাকে অ্যারেস্ট করতে এসেছি। তার অ্যারেস্ট ওয়ারেন্ট। তুমি যদি সুস্থ হয়ে ফিরে যেতে চাও অফিসার, এই মুহূর্তে এখান থেকে চলে যাও। না রে শালা, তোমাকে কাঠের বাক্সে বন্দি করে বাড়ি পাঠিয়ে দেব। তোমরা আমাকে ভয় দেখাচ্ছ। এই পশ্চিমবাংলার প্রশাসনকে, এই প্রশাসন চাকলে মাটির কষ্ট থেকে তোমাদের তুলে দিয়েছে। প্রত্যেকটা অন্যায়কে তুলে হাজার নিয়ে ফেলতে পারে। এই ভূমিতে তোমরা কাকে ভয় দেখাচ্ছ? আমি তোমাকে ভয় দেখাচ্ছি না অফিসার, আমি তোমার সন্তানের মঙ্গল কামনা করছি। নিজের মঙ্গল কামনার চিন্তা কর, কারণ তোকে থানায় নিয়ে গে নাহলে অমঙ্গল ডেকে নিয়ে আসতো। ভালো চাস তো আমার সঙ্গে এক্ষুনি থানায় চল। তুমি কোন থানার অফিসার? যদি মায়ের দুধ খেয়ে থাকো তো আমাকে থানায় নিয়ে চলো। আমার তো জানা ছিল না যে পশ্চিমবঙ্গের প্রশাসন চুরি বাটপাড়ির মাঝে প্রশাসনের কাজটাও ঠিক মতো করে। যদি ক্ষমতা থাকে নিয়ে চলো আমাকে। না হলে তো না হলে
এই নাও পুনামি। তুমি আমাকে ঘোষ দিয়ে বেহুশ করার আগে তোমাকে থানায় নিয়ে গিয়ে পিটিয়ে তোমার হুঁশটাকে ফিরিয়ে নিয়ে আসবো। অফিসার মদন গুপ্তকে ঘোষ, তোমার সাহস থেকে আমি কিন্তু অবাক হয়ে যাচ্ছে। যারা প্রথম এই যে থানায় আসে অফিসে, ওরা ঠিক তোমারই মতো এরকম লেজ নড়াতো। কেন নড়াতো জানো? ছাড়াও তো পোশাক কুত্তা। এই মদন গুপ্ত কুত্তা নয়, সে জানে তোদের মতো এই লেলি কুত্তাগুলোকে কিভাবে জব্দ করতে হয়। এলসেশিয়ান মদন গুপ্ত। আমি কিন্তু চিরতরে বন্ধ করে দেব। আমি কে এবং কি সেটা সময় এলেই তোকে আমি বুঝিয়ে দেব। যাচ্ছি, সময় এলে তোকে আমি বুঝিয়ে দেব আমি কে এবং কি। আজকের মতো চলি, সময় এলে তোর মৃত্যু ঘন্টা বাজবে। আবার কিন্তু আমি আসব। সেই দিন তোর মৃত্যু তুই শুনে রাখ অফিসার, নবাবের মৃত্যু ঘন্টা বাজাতে গেলে আওয়াজটা হবে ভয়ঙ্কর, বিষাক্ত। কৃষ্ণ কৃষ্ণ বল রাধা, কৃষ্ণ কৃষ্ণ বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল। তোর কোনো কাজে নাই চেষ্টা। আজকে এত মালের আমদানি হচ্ছে, আমি লাভ দেখছি না। আরে আপনার লাভ হবে না। লাভ কি করে হবে? সব সময় লাভ আর লাভ এই চিন্তা করে যাচ্ছেন। আরে বাজার ধরার জন্য মাঝে মধ্যে ফিরি দিতে হবে না? আরে ফিরি মানে হ্যাপি ফ্যামিলি অফার। যেমন ধরুন এই বাজারে 3 লাখ সাবান কিনলে তার সঙ্গে একটা ফ্রি দেয়।
একটা মুখে মাখা কিনলে তার সঙ্গে একটা ঠোঁটে মাখা ফিরে দেয়, আবার গরু কিনলে তার সঙ্গে একটা বাছুরও ফিরে দেয়। আর আজকাল বিয়ে করলে তার সঙ্গে আবার একটা বাচ্চাও ফিরে দেয়। আর আপনার যা ব্যবসা, তাতে যে ভদ্রলোক মানে ভ্রমণ মৌচাকে দুদিন বসবে, তাকে একদিন ফিরিয়ে দিতে হবে না। এই দেখ, ওই গলির মোড়ে না একটা বেশ বড় করে পোস্টার দিয়ে দিবি, তাতে লিখবি শ্যামলির সঙ্গে শিউলি ফিরি। এইবার দেখছি আমার মন্দিরটা বেশ খুলেছে। আরে আমার খুলবে না তো, আমার বয়স হয় নাই না, কি তোর মাথা যে গোবরে ভরা থাকবে? না না, তা হবে কেন? আপনার মাথাটা তো ঘিয়ে ভর্তি, ওই ঘিয়ের বয়সটা বেশি হয়েছে, তাই ঘিয়ের পথ ধরেছে, তাই মাঝে মধ্যে এই পোকাগুলা কিলবিলি কিলবিলি করে নড়ে। আমার মাথায় পোকা? তোর এত বড় সাহস, তুই আমাকে বললি? দাঁড়া, আগে তাই বলতে চাইছি। দাঁড়া রে, দাঁড়া দাঁড়া, তুই আমাকে বললি পোকা হয়েছে আমার মাথায়? না না, আরে বাবা, ব্যবসা করতে গেলে কত রাগ বলে চলবে? রাগ বলে তো তোমার গণেশ উল্টে যাবে। গণেশ মানে? আরে মানে বুঝতে পারছো না, গণেশ মানে হচ্ছে কেষ্টা। আচ্ছা কেষ্টা, তোমার এই নামটাকে ডেকেছিল বাপধন? এই না মানে আমার রাধা কৃষ্ণর জগল মেলনের দিনে আমার জন্ম, তাই আমার বাবার পিসি মাস্ত তো ননদের বড়ের বোন আদর করে নাম রেখেছিল রাধা কৃষ্ণ। দাঁত বার করতে হবে না, যাও তাতে গিয়ে ধূপ গঙ্গা জল দাও, যাও যাও। শোনো পড়বে, এবার যদি আমরা কোনো রকমের শ্যামলীকে রাজি করাতে পারি, তাহলে কিন্তু কিস্তি বাঁধ হয়ে যাবে। আরে বাবা, শ্যামলী যদি ওর মায়ের মতো সঠিকভাবে ঝুনঝুন ভালাকে খুশি করতে পারে, তাহলে নবাব আমার হাতের মুঠোয় চলে আসবে, আর আমি পাবো 1/3। এই দেখো, তুমি নিশ্চিন্তে ব্যবসা করছো, আমি পুলিশ প্রশাসনকে দেখছি, এরপরেও তুমি বলছো আমার কি লাভ? আমি বুঝতে পারছি না এতে যে আমার কি লাভ। দেখো, তুমি কিন্তু আমার সঙ্গে বিট্রে করছো পরমেশ। আমি শুধু তোমার বেকার দিয়ে যাবো বন্ধু। তুমি যদি আমার সঙ্গে বিট্রে করো, তাহলে তোমার ব্যবসা আমি কাঠি করে দেব। তুমি আমার ব্যবসা কাঠি করলে, তোমার এই গরিব সেবার নাম করে অসহায় নারীদের যে কুপথে নামানোর কথাটা সকলের কাছে যদি আমি প্রকাশ করে দিই, তাহলে তোমার বলছিলাম কি, দেখো বন্ধু, এই ঘরে ঘরে ঝামেলা করে কি লাভ? আমি তো এই কথাটাই বলছি তোমাকে ভাই। তুমি একটা কাজ করো। হ্যাঁ বলো। একটা কাজ হচ্ছে, তুমি যা পাবে আমাকে অর্ধেকটা দিতে রাজি হয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হবে তাই হবে। আরে এই না হলে আমার বন্ধু, আমার দিকটা দেখবে, আমি তোমার দিকটা দেখবো, তবেই তো তোমাদের ওই সমাজতন্ত্রের সমবন্টন ব্যবস্থাটা সুসামঞ্জস্য ভাবে বোঝাই আসবে। ঠিক আছে, শোনো, এবার কিন্তু যেমন করে হোক শিউলিকে রাজি করিয়ে ওর মেয়েকে দিয়ে লাইনে নামাতেই হবে। ঠিক আছে, কোনো চিন্তা নাই তোমার। শালা শুনছে, দেখছো? ওরে শিউলিকে এখানে নিয়ে আয়। ও শিউলি যেন
বেঁকে না বসে। না যেমন পুরো রাজি করাতেই হবে। এই যে দাদা বাবু, শিউলি দিদিমণি এসেছে। আরে শিউলি, তুমি তো বেশ সুখেই আছো দেখছি। সুখে থাকবো বলেই তো আপনারা আমাকে নরকে টেনে নিয়ে এসছেন। নরক? পরমেশ, কি কথা বলছো? আমি এই 22 বছর তোমাকে কোনো কষ্ট দিয়েছি? না, কষ্ট দেবেন কেন? কষ্ট, আমি তো বেশ সুখেই আছি। রাতের পর রাত আমি নরকে সুখ ভোগ করেছি, আর আপনারা অর্থের পাহাড় গড়ে তুলেছেন। তোমার অর্থের তো কোনো অভাব নেই, মানে বেশ স্বাচ্ছন্দ্যে বাস করছো। তাছাড়া ধরো ওই অর্থ দিয়ে তোমার মেয়েটাকে বেশ ডাগর ডগরে করে তুলেছো। বেশ তো সুখেই আছো। মেয়েটাও হয়েছে ঠিক তেমনি তোমার মতন, যেমন ঢলো ঢলো যৌবন, তেমনি কথাবার্তা চাল চলন তোমারই মতো। কি বলতে চাইছেন আপনারা? বলতে চাইছে একটাই কথা, তোমার মেয়েটার যৌবনে ভরা ভাদুরে যৌবন এসেছে। এবার ওই যৌবনটাকে একটা বদ্বীপে ধাক্কা লাগাতে চায়। আমি বেঁচে থাকতে আমার মেয়ে শ্যামলের যৌবনকে কিছুতেই আপনাদের অর্থ কামনা সুপার মার্কেট আমি বিক্রি হতে দেব না। কিছুতেই আমার মেয়েকে আপনাদের নরককুণ্ডের নায়িকা আমি সাজতে দেব না। কিছুতেই আমার মেয়েকে আমি নরকে নামাতে দেব না। আপনাদের অত্যাচারে দিনের পর দিন আমি আমার ইজ্জত বিক্রি করেছি। দিনের পর দিন আমার মনের যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছি শুধুমাত্র আমার মেয়েটাকে সুখী করার জন্য। আর আপনারা তাকে বলেছেন নরকে নামাবেন? না, কখনো না। আমি কিছুতেই না, পারবো না, কিছুতেই না। তাহলে যাবে কোথায়? যেখানে যাবে সেখানে দিয়ে শুনবে তুমি কুমারী অবস্থায় সন্তানের জন্ম দিয়েছ। একদম পতিতা, এতদিন পতিতা হয়েছিলে। তাছাড়া লোকে যদি বলে পৃথিবী পরিচয়টা কি, তাহলে কি উত্তর দেবে? আমি তাই বলবো। কিন্তু যা সত্যি সেটা তো লোকে বিশ্বাস করবে না। তাছাড়া তুমি তো জানো সে এখন বেশ সুখে সংসার করছে। তুমি কি চাও তোমার একটা সামান্য ভুলের জন্য তার শান্তির সংসারে অশান্তির আগুন জ্বলে? তুমি এত কষ্ট করলে, তাকে দিয়ে একটু নাচাগানা করাতে পারবে না? না, কখনো না। আমি ওগো দিদিমণি, তুমি ওদের কথাই রাজি হয়ে যাও। ওদের কথাই তুমি রাজি হয়ে যাও। এতে তোমার ভালোই হবে, এতে তোমার ভালোই হবে, তোমার লাভই হবে। তুমি রাজি হয়ে যাও মা, তুমি রাজি হয়ে যাও। আমি নাচবো, আমি গাইবো, আমি ওদের তুলে দিয়ে ওদের মনোরঞ্জন করবো মা। আমি ওদের মনোরঞ্জন করবো। কতবার কতবার তুমি না বলবে? তোমার এই না কি একবারও জীবন্ত হয়েছে? যতবার তুমি না বলেছ ততবারই তো হ্যাঁ করতে হয়েছে। তাহলে আবার নতুন করে না বলছো কেন? বলো হ্যাঁ, বলো হ্যাঁ। আমি রাজি। কি সুন্দর মামের কান্নার দৃশ্য। বঙ্গবন্ধু, বলো বন্ধু, এরাই তো দেখাবে আমাদের অর্থের শিষ্য। কেন যে মানুষ তা ভুলে যায়, যে হৃদয় কখনো আঘাত করেনি।
গেল না? আরে আরে তুই তোর পাঠটা আগে মুখস্থ করতো তাহলেই হবে, তখন আবার দেখিস কেজে উঠে তো করতে লাগিস না। আচ্ছা আমাকে কি ভাবিস বলতো? তোকে একটা বড় অভিনেতা ভাবি, যেমন ধর শেখর গাঙ্গুলি। শেখর গাঙ্গুলি আমাকে নিয়ে মজা করা হচ্ছে তাই না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার আমি তোদেরকে দেখিয়ে দেবো যে অভিনয় কাকে বলে। নে তুই তোর পাঠটা বলে যা না। আরে বক্সি দেওয়ার জন্য আমি তো রয়েছি। প্রস্তুত? হ্যাঁ বেশ তাহলে দেখ শোনা করছি কিন্তু। শোনা আমি বক্সি দেওয়ার জন্য একদম প্রস্তুত। রেডি? একদম একদম রেডি। নাচ বল আমাদের পাড়াটায় সুজাউদ্দিন মুর্শিদ করে খাতা বলছে, হে বাংলার ভাগ্য বিধাতা, ধর্মে আপনি ইসলাম, 7 কোটি বাঙালির শোভা শুভ আপনার হাতে। মিথ্যে ধর্মের কুসংস্কারে অন্ধ হয়ে এই বাঙালি মুসলমানের ঘরে বিভেদের বিষ ছড়াবেন না জাহাপনা। চঞ্চল বাঙালির হিন্দু জাতির দ্বিধা বিভক্ত শক্তিকে একই সূত্রে বেঁধে দিয়ে তাদের আপনি করে তুলুন এক শক্তিশালী বাঙালি জাতি রূপে। যে বাঙালি জাতি কখনো ওই সাগর পারে কাঁপবে না, যে বাঙালি ঘরে ঘরে বিদেশি তস্করের পদচিহ্ন করবে না, যে বাঙালি আরাধ্য দেবী বঙ্গজননী পরাভয় হস্তে কোনোদিন পরাধীনতার শিকল করবে না। হয়েছে হয়েছে তবুও আমি এই রিহার্সাল রুমে ঢোকার আগে যেটুকু শুনলাম তাতে তো দেখছি একেবারে তুমি সবাইকে অবাক করে দেবে। ওসমান দা, তুমি এবার তোমার লেখা একটা কবিতা শুনিয়ে দাও দেখি। তাহলে শোন তোরা, শোন তোরা। জানিস আবার না সেই অসহায়তার কথা বারবার মনে পড়ছে, যারা শুধু নিপীড়ন করে অপমান, গরিবের রক্ত মহানন্দে শুধু করে যাই পার। যারা কি ভাবে না মানুষ, শক্ত হাতে ভেঙে দিতে হবে ভণ্ডামির ফানুষ। যাদের ঘরে হাসিটাকে হয়রানা, তাদের কেন আজ অর্থনীতির মেরুদণ্ড ভাঙা? উত্তর দাও ওগো অত্যাচারী, ওগো শোষিতের দল, তোমাদের করতে খুশি রক্ত করেছে জল। আজকে আমাদের প্রতিবাদী ভাষায় উতলে উঠেছে প্রাণ, আজ তোমাদের দিতেই হবে শোষণের প্রতিদান। এই যে শুনছেন, মানে বলছিলাম কি, এটা কি কোচটিয়া নাট্য সংস্থার রিহার্সাল? আরে আপনি আমাদের চিনতে পারছেন না? মানে একদিন পরিচয় হয়েছে তো। ঠিক আছে ঠিক আছে, তা আপনি হঠাৎ এখানে কি মনে আসলে রাজীব বাবু আমাকে এখানে আসতে বলেছিল, দেখা করার কথা ছিল। ও রাজীব এখানে আসতে বলেছিল? তাই আপনি সোজা সুজি একেবারে রিহার্সাল রুমে ঢুকে গেলেন তাই না? ইয়ে মানে আরে সঞ্জু দেখতো যে রাজা সমুদ্র সেন আসছে কিনা একবার দেখতো। আপনি এক কাজ করুন, আপনি এখানে একটু বসুন। হ্যাঁ আমি এখনই গিয়ে ওই রাজা সমুদ্র সেনকে তুলে নিয়ে চলে আসছি। আপনি এখানে কতক্ষণ এসেছেন? কিছুক্ষণ। আরে তা একেবারে রিহার্সাল রুমে কি মনে করে? আরে তোর না কথা দিয়ে মনে থাকে না। আরে তোর মতো